সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এলাম রবি টাইম স্কুলের আরেকটি লাইভ ক্লাস নিয়ে, এবং আজকে আমাদের পাঠ্য বিষয় হলো এসএসসির যে 4 নম্বর অধ্যায় আছে মালিকানা ভিত্তিতে ব্যবসা, সেই অধ্যায় নিয়ে। এবং আজকে সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এই অধ্যায় নিয়ে আরো একটি ক্লাস আগে হয়ে গিয়েছে এবং ক্লাসটি হচ্ছে গতকালকে। তো এই আজকে এবং ক্লাস শুরু করার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদেরকে যারা সাহায্য করেছে, গুড লাক স্টেশনারি। তাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এই লাইভ সেশনগুলো আনতে পারতাম না। সো ক্লাস শুরু করার আগে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো। সবাই যখন ক্লাসে আসবে তখনই কিন্তু ক্লাস শুরু করতে পারবো। সো জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করছো আমার সাথে। সো এখনো কিন্তু কোনো কমেন্ট আসেনি। কমেন্ট না আসলে কিন্তু বুঝবো না যে কে কোথা থেকে জয়েন করছো। সো এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে আছো। রাসেল খান আসছে, এসেই বলছে শেয়ার ডান। সো ক্লাসে আসার আগে সে শেয়ার করেছে। গোলাপ খান আসসালামু আলাইকুম জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। গোলাপ খান আছে ঢাকার হাজারীবাগ থেকে। ইস্পিতা নরিন আছে, ভাইয়া মিরপুর থেকে আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? সো তোমরা যারা আছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কোথায় আছো। নুরুন নাহার লাকি আছে বলছে আসসালামু আলাইকুম। ইশরাক আরাফাত চৌধুরী বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো অনেকে আসছো। সো তোমরা কিন্তু ক্লাসের রুলস জানো যে ক্লাসটি আমাদের বেশি করে শেয়ার করতে হবে। ক্লাসে যে আমরা নিচ্ছি লাইভ ক্লাসে, সে ভিতরে কমেন্ট করতে হবে, এবং ক্লাসটিতে বন্ধুদের মেনশন দিতে হবে, এবং রিয়াক্ট টু দি ব্যাড। সো এই তিনটা যারা বেশি করবে, আমি প্রথমে ভেবেছিলাম কি যে তোমাদের মধ্যে ভালো শিক্ষার্থী কারা বের করতে হবে, কারণ ক্লাস তো অনেকেই করছে, বাট সবচেয়ে মনোযোগী কারা বা ভালো শিক্ষার্থী। সো প্রথমে চিন্তা করেছিলাম যে কে সবচেয়ে বেশি ভালো উত্তর দেয় এবং সব সঠিক উত্তর দেয়। পরে দেখলাম তোমরা সবাই সঠিক উত্তর দাও, এবং আরো বড় সমস্যা হচ্ছে আমি যখন অ্যান্সার লিখি তার আগে তোমরা কমেন্টে অ্যান্সারটি বলে দাও। সো এই মেথডটি পুরো ফেল, এই টেকনিক বাদ। এর জন্য এই সিস্টেম নিয়ে এসেছে কে বেশি শেয়ার করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মেনশন করবে। যে বেশি করবে তার নামে কিন্তু চলে আসবে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকা, এবং সেটি কোথায় আসবে? সেটি আসবে এমনি স্কুল ক্লাসরুম। একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, সেই গ্রুপে আমি প্রতিদিন ক্লাসের পরে, হয়তোবা সেই দিন বা তার পরের দিন, একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে কে কে গত ক্লাসের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের তালিকায় নাম এসেছে কার কার। সো এর জন্য তোমাদের করতে হবে এই ক্লাসটিতে জয়েন। সো তাড়াতাড়ি করে ফেলো, এবং ক্লাসটিতে জয়েন করে সুবিধা হচ্ছে এই ক্লাসে কিন্তু খালি তোমরা থাকবে এবং খালি আমরা যারা ক্লাস নিচ্ছি তারা থাকবো। সো তোমরা যত প্রশ্ন করবা আমরা সাথে সাথে সেগুলোর উত্তর দিয়ে দিব। আমরা ক্লাসের বিষয়ে কথা বলবো, ক্লাসের বাইরে বিভিন্ন মজাদার বিষয়ে কথা বলবো, এবং খুব জমি আড্ডা দিব এই গ্রুপটিতে। এবং ক্লাস শুরু করার আগে আরো একটি বিষয় বলতে চাই। আমাদের টেনিস স্কুলে কিন্তু একটি অ্যাপ আছে, তোমরা হয়তো সবাই জানো, যে যদি তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দাও টেনএমএস অ্যাপ, দিলেই পেয়ে যাবা। সো এই টেনএমএস অ্যাপে তোমরা কি বলতে পারো বর্তমানে কত শিক্ষার্থী আছে? 10 লক্ষ। সো এই অ্যাপ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রায় 10 লক্ষ শিক্ষার্থী আছে। বাংলাদেশের শিক্ষার্থীরা যেরকম একাডেমিক পড়া পড়ছে, ওইখানে কিন্তু তোমাদের স্কিল ডেভেলপমেন্টের অনেক সেশন আছে, যেগুলো বাংলাদেশ তো বটে, বাংলাদেশের বাইরে থেকে অনেকে অ্যাটেন্ড করে। তো তোমরা এখনই অ্যাপটি নামিয়ে লগ ইন করে ফেলো, তোমার অ্যাকাউন্ট খুলে সব ক্লাসগুলো করো। এবং আমরা যে ক্লাসগুলো করাই এগুলো কিন্তু ওইখানে আরো বৃহৎ আকারে বেশি বিস্তৃত করে কিন্তু আলোচনা করা আছে। সো তোমরা এই ক্লাসগুলো যদি ওই ক্লাসগুলো করো, খুব ইজিলি বুঝে যাবে বিষয়গুলো। এবং যেহেতু আমরা মাত্রই 10 লক্ষ স্টুডেন্ট পেয়ে গিয়েছি সেই এই অ্যাপে, সো এই জন্য আমরা একটি ক্যাম্পেইন খুলেছি, সেটি হলো অ্যাপ রিভিউ ক্যাম্পেইন। তোমরা সেখানে গিয়ে অ্যাপের রিভিউ করো, এবং হয়তোবা তোমরা বিজয়ী হয়ে জিতে নিতে পারো অনেক আকর্ষণীয় পুরস্কার। সো আমরা আস্তে আস্তে এখন ক্লাসের পড়ার দিকে যেতে পারি।
এর আগে একটু তোমরা কমেন্ট করে বলে দাও যে কে কোথা থেকে আছো, কে কে আসলা। অনেকে তো কমেন্ট করেছো। রাবিয়া ইসলাম আছে চিটাগং থেকে। কক্সবাজার থেকে আছে রাসেল খান, যে সবার আগে এসেছে আজকে, এসে মাত্র বলছে কক্সবাজার থেকে আছি। আরাফাত চৌধুরী আছে চিটাগং থেকে। লাকি আছে ঢাকা থেকে। রাজশাহী থেকে আছে রূপক। আহ, মাসফিয়া জয়েন করেছে, সালাম দিচ্ছে, বললাম ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইশরাক তার বন্ধুদের মেনশন করছে। লাকি মেনশন করছে। মাসফিয়া মেনশন করছে। সো অনেকে চলে এসেছে এবং আমরা হয়তোবা ক্লাসটি এখন শুরু করতে পারি। সো সবাই আসতে পারবো। ক্লাসের মেন টপিকে যারা কিছু বিষয় আলোচনা করে নিই। সো আমাদের অধ্যায়টির নাম হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যবসা, যেটি হলো এই বইয়ের চতুর্থ অধ্যায় বা 4 নম্বর অধ্যায়, এবং এটি যে ব্যবসা উদ্যোগ বইটি আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়? একটি অধ্যায় তখনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় যখন সেখান থেকে অনেক বেশি বেশি প্রশ্ন আসে, তাই না? ঠিক একইভাবে এসএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে সবসময় দুটি প্রশ্ন থাকে। এটি হচ্ছিল কমন, দুটি থাকবে। অনেক ক্ষেত্রে তিনটিও চলে আসে, বাট হ্যাঁ, এই জন্য এমন নেই যে একটা প্রশ্ন আসতে পারে না। হ্যাঁ, একটাও আসতে পারে, কিন্তু কখনো শুধু দেখা যায় না যে একটা প্রশ্ন শেষে। অলওয়েজ এখান থেকে দুটি প্রশ্ন আসে, এবং দেখা যায় সেখানে যৌথ মূলধনী কোম্পানি বা অংশীদারি যে কোম্পানি আছে এখানে থেকে একটু বেশি প্রশ্ন আসে অংশীদারি ব্যবসা থেকে। সো তোমরা তো বুঝতে পারলা এসএসসির ক্ষেত্রে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কজ দুটি এবং দুটি থেকে তিনটি পর্যন্ত সৃজনশীল আসতে পারে। সো একটি অধ্যায় আমরা যদি পড়ি, আমাদের এসএসসি পরীক্ষায় তিনটি প্রশ্ন ইজিলি কমন পড়ে যাচ্ছে। এবার এমসিকিউর বেলায় আসি। এখানে আমাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু বৈশিষ্ট্য আছে এক একটির সাথে। এক একটির বৈশিষ্ট্য এক এক রকম। সো এই বৈশিষ্ট্য থেকে কিন্তু বিভিন্ন এমসিকিউ আসে। সো এমসিকিউ যদি ভালো মতো অ্যাটেন্ড করতে হয় বা পারতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অধ্যায়টি করতে হবে। সো এই গেল এসএসসি পার্ট। এইচএসসি ম্যানেজমেন্ট প্রথম পত্রে এই যে বিভিন্ন কোম্পানি রিলেটেড প্রশ্ন এই অধ্যায়গুলো আছে, সেখান থেকে অলওয়েজ দুইটি প্রশ্ন আসে, তিনটিও আসে কোনো ক্ষেত্রে। সো এইচএসসি তেও কিন্তু এই অধ্যায় যে বেসিক সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর লাস্ট অফ অল আসছে হচ্ছিল অ্যাডমিশন। অ্যাডমিশন টেস্টে কিন্তু অধ্যায় থেকে প্রচুর এমসিকিউ হয়। তোমরা যখন অ্যাডমিশন দিবে বা অ্যাডমিশনের বিভিন্ন এমসিকিউ রিভিউ করবে তখনই দেখতে পারবে। সো আমরা বুঝতে পারছি অধ্যায়টি কত বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা আছো এসএসসি এইচএসসি বা অ্যাডমিশনের শিক্ষার্থী, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা ক্লাসটি করব। আর ক্লাস শুরু করার আরেকটি বিষয় বলবো, আজকে কিন্তু বাইরের আবহাওয়াটা একটু বেশি মেঘলা। আমার এখানে কিন্তু একটু পর বাতাস হচ্ছে। সো যখন তখন বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে জানোই তো, বৃষ্টি হলে সাধারণত কিন্তু কারেন্টও চলে যায় এবং নেটেও ঝামেলা করে। সো যদি কোনো কারণে কারেন্ট চলে যায় এবং লাইট অফ হয়ে যায়, তোমরা কোথাও যাবা না, 1 মিনিটের মধ্যে আবার সে কারেন্ট বা লাইট চলে আসবে, আমরা আবার ক্লাস রিভিউ করবো। যদি ওরকম অবস্থা চলে যায় যে কারেন্ট চলে গেছে, লাইট নাই, তখন আমরা একটু গল্প করে নিব, অসুবিধা কি? সো শুরু করতে পারি। আর তোমরা একটু জানিয়ে দাও তো আমার ভয়েস এবং ফ্রেমিং দুটো ঠিক আছে কিনা, তোমরা সব দেখতে পারছো কিনা। সাভার থেকে আছে মিলন, মাসফিয়া ওয়ারি থেকে, আজিম আসছে, ইফরিত আসছে, তাসফি আলম আসছে, সালামতুল্লাহ জয়েন করেছে, অনেকে জয়েন করছে আর মেনশন করছে। আচ্ছা তোমরা একটু বলে দাও তো আমার ফ্রেমিং এবং ভয়েস দুটো সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমি এবার পরের দিকে চলে যাব। আমি কিন্তু এই অধ্যয়নে আরো একটি ক্লাস করেছি, এটা নিয়েছি, এবং এটি আমি আমার পোস্টারে ক্লাসটির লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং আমি এই যে এখন মাত্র কমেন্টে আরেকটি লিঙ্ক দিয়ে দিলাম। এটি হলো আমি গতকালকে যে ক্লাসটি নিয়েছিলাম বা এই অধ্যায়ের যে প্রথম পার্ট, সেই পার্টের লিঙ্ক। সো যদি আমরা কেউ ক্লাসটি মিস করে থাকি, আমরা লিঙ্কটিকে দেখলেই কিন্তু আমরা ক্লাসটি করে ফেলতে পারবো। ভাই একটু জানো তো আমার সব ঠিক আছে কিনা। আচ্ছা হ্যাঁ, সবাই বলছে ক্লিয়ার। আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা একটু পর আমি লিঙ্ক আবার দিয়ে দিব। তোমরা কিন্তু যারা ক্লাস করোনি, সেই লিঙ্ক দেখলে তোমরা বুঝবা যে এর অধ্যায়ের আগের ক্লাস কোনটি। সেই ক্লাসটি করে যদি এই ক্লাসটি করো, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। সো মালিকানা ভিত্তিতে ব্যবসা, এই অধ্যায়টি হচ্ছিল, আমরা তো ব্যবসা কি জেনেছি প্রথম ক্লাসে। এবার আমাদের জানতে হবে যে আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠিত হয়, বা এই যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ওদের মধ্যে কেমন পার্থক্য আছে বা বৈশিষ্ট্যের দিক থেকে কিভাবে ডিফার করে। সো এটাই হলো এই অধ্যায়ের মুখ্য বিষয়। এবং প্রথম ক্লাসে আমরা তিনটি সংগঠন সম্পর্কে জেনেছি। একটা হলো এক মালিকানা,
একটা অংশীদারি এবং একটা যৌথ মূলধনী, এবং যে লিঙ্কটা কিনা আমি মাত্রই গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের কমেন্ট সেকশনে। সো তোমরা কিন্তু চাইলেই দেখে নিতে পারো যে এই তিনটি যে সংগঠন আছে এগুলোর কি কি বৈশিষ্ট্য আছে বা কিভাবে গঠিত হয়। সো আমাদের আরো দুটি কিন্তু সংগঠন বাদ পড়ে গিয়েছে, এবং আজকে আমরা সেই দুটি নিয়ে পড়বো, এবং এই দুটি হলো যৌথ মূলধনী কোম্পানি এবং এটি হলো সমবায় সমিতি বা সমবায় সংগঠন। সো এই দুটির মধ্যে যৌথ মূলধনী কোম্পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন হয়, যৌথ মূলধনী থেকে চোখ বন্ধ করে একটি প্রশ্ন চলে আসবে, এবং কোনখান থেকে প্রশ্ন আসবে সেটিও এই ক্লাস করলে বলে দেবো। যদি আজকে ক্লাসটি ভালো মতন করো, তুমি একটি এই সৃজনশীল প্রশ্ন শিওর কমন পাচ্ছ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সো যৌথ মূলধনী, আমরা প্রথমে যৌথ মূলধনী পড়বো, এরপরে আমরা সমবায় সংগঠন সম্পর্কে জানবো। আমাদের যৌথ মূলধনীতে একটু বেশি সময় লাগবে, আর সমবায়তে একটু কম সময় কভার হয়ে যাবে। সো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছিল যৌথ মূলধনী সংগঠন। তো দেখো, যৌথ মূলধনী সংগঠন আমরা কিন্তু যে বিভিন্ন নাম আছে না, নাম দিয়ে এর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে যাব। দেখো, যৌথ মূলধনী মানে যৌথভাবে মূলধনের একটি সম্পর্ক এখানে আছে, মানুষ যৌথভাবে মূলধন গঠন করবে, এরকম কিছু একটা রিলেটেড একটা বিষয়, রিলেটেড, যেটি আমরা যখন পড়তে যাব তখনই বুঝে ফেলবো যে কিভাবে মানে যৌথভাবে মূলধনটি সংগ্রহ করা হচ্ছে। সো যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে? যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে সেই কোম্পানিগুলো যেগুলো আইনের আওতায় গঠিত হয়, এবং এই কোম্পানিতে শেয়ারের মাধ্যমে আমার মূলধন সংগ্রহ করা হয়, এবং এখানে যারা বিনিয়োগ করে অর্থাৎ যারা শেয়ার হোল্ডার থাকে তাদের দায় থাকে সীমিত। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি এমন একটা কোম্পানি যারা কোম্পানি আইনের অধীনে গঠিত হয়। সো সংজ্ঞার বাকি পার্ট বাদ দিলাম। কোম্পানি আইন, কোম্পানি আইনটি কি? আমরা যে প্রত্যেকটি সংগঠন পড়ছি এগুলো গঠন হতে হলে কিন্তু বিভিন্ন আইনের আওতায় গঠন হতে হয়। তো যৌথ মূলধনী কোম্পানির আইন সর্বপ্রথম হয় 1844 সালে ব্রিটেনে। সর্বপ্রথম 1844 সালে ব্রিটেনে একটি আইন পাশ হয়, যেটি হলো কোম্পানি আইন, এবং ওই সময় এই কোম্পানি আইনের উপর ভিত্তি করে বিভিন্ন যে যৌথ মূলধনী কোম্পানি সেটি গঠন হচ্ছিল, এবং আমাদের উপমহাদেশ কিন্তু তখন ব্রিটিশদের হাতে কিন্তু শাসিত হতো। সো তখন আমাদের এই যে উপমহাদেশেও কিন্তু এই আইনের মাধ্যমে বিভিন্ন কোম্পানি গঠিত হতো। এরপরে কালের বিবর্তনে 1913 সালে ভারতে একটি কোম্পানি আইন পাশ হয়। সো আমাদের উপমহাদেশ তখন এই যে ভারতে পাশ হওয়া আইন সেটি ফলো করতে থাকে। সো প্রথমে 1888 সালে প্রথম কোম্পানি আইন পাশ হয়। এরপরে আমাদের ভারত উপমহাদেশে প্রথম যে আইন প্রতিষ্ঠা পাশ হয় সেটি হলো 1913 সালে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তারপরেও কিন্তু বাংলাদেশ দীর্ঘকাল যাবত এই 1913 সালের যে কোম্পানি আইন সেটি ফলো করত। এরপরে বাংলাদেশ গিয়ে লাস্ট অফ অল 1994 সালে, অর্থাৎ আমাদের দেশে 1994 সালে এই কোম্পানি আইন পাশ করে। সো আমাদের দেশে এখন যত রকম কোম্পানি প্রতিষ্ঠিত হয় যৌথ মূলধনী কোম্পানি, তারা সবাই 1994 সালের যে কোম্পানি আইন আছে তার অধীনে প্রতিষ্ঠিত হয়। তো আমরা জেনে গেলাম আইনের আন্ডারে কিভাবে প্রতিষ্ঠিত হয়। এখন বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন, এখন ইন্ডিয়াতে হয়তো আবার চেঞ্জ হয়েছে, ইন্ডিয়া সেই আইনের ভিত্তিতে হয়, আমেরিকা তাদের নিজস্ব আইনের ভিত্তিতে গঠিত হয়, ইংল্যান্ডে তাদের নিজস্ব আইনের ভিত্তিতে গঠিত হয়। সো এরকম এক এক দেশের আইন এক এক রকম এবং এক এক সালে প্রতিষ্ঠিত হয়েছে। সো কোম্পানি আইন এমন একটি আইন যেটি কোম্পানি প্রতিষ্ঠান এমন এক ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান যারা কোম্পানি আইনের অধীনে গঠিত হয়, এবং এই কোম্পানিতে অর্থ সংগ্রহ করা হয় শেয়ারের মাধ্যমে। আমরা শেয়ার কি জানি? শেয়ার হলো একটি মোট মূলধনকে, একটি মূলধনকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলা, অনেক ছোট ছোট ভাগ করে শেয়ার আকারে বিক্রি করা। হয়তোবা কোম্পানিতে প্রয়োজন 10 কোটি টাকা,
সো শেয়ারের মাধ্যমে কি করবে, ধরে নিই এক একটি শেয়ারের দাম 10 টাকা করে, মোট 1 কোটি শেয়ার মিলে, অর্থাৎ এই 10 কোটিকে মোট 10 টাকা মূল্যে 1 কোটি আলাদা আলাদা ভাগে ভাগ করবে, এবং এই 10 টাকা হবে এক একটি শেয়ার, এবং মানুষরা শেয়ারে বিনিয়োগ করে কোম্পানিতে আলটিমেটলি সে মূলধন বিনিয়োগ করবে, এবং সেই যে শেয়ারে বিনিয়োগ করেছে সে কোম্পানির একজন মালিক হিসাবে গণ্য হবে। সো এই গেল শেয়ারের পার্ট। এবং এইখানে যে শেয়ার হোল্ডার থাকে তাদের দায় থাকে হচ্ছিল সীমিত। এখন দায় সীমিত বিষয়টা কি, যারা গতকালের ক্লাসটি করেছো তারা জানো। সো যারা কালে ক্লাসটি করেছো তারা তো জানো, আর যারা ক্লাস করোনি তারা অবশ্যই ক্লাস শেষে আগের ক্লাসে দেখে নেবে যে সীমিত দায় বলতে কি বোঝায়। সো তোমরা বুঝে যাবে। সো তাহলে আমরা বুঝলাম তিনটি বিষয়: কোম্পানি আইন, শেয়ার এবং সীমিত দায়। অর্থাৎ যৌথ মূলধনী সংগঠন এমন এক ধরনের সংগঠন যারা কোম্পানি আইনের অধীনে গঠিত হয়, এবং যেখানে শেয়ারের মাধ্যমে সকল মূলধন সংগ্রহ করা হয়, এবং শেয়ারে যারা বিনিয়োগ করে তাদের দায় সীমিত থাকে। সো এই ছিল মোটামুটি সংজ্ঞা। বইয়ে আরো বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া আছে। সো তোমরা সংজ্ঞা যেটা ভালো মনে হয় সেটি পড়বে। বাট এবার আমি চলে যাব যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্যে। সো প্রথম বৈশিষ্ট্য, এটি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা কিন্তু আগে দেখেছি এক মালিকানা ব্যবসা, কোনো আইনের প্রয়োজন হয় না। কেউ যদি চায় জাস্ট গিয়ে পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স গ্রহণ করেই কিন্তু ব্যবসা শুরু করতে পারে। এরপরে দেখেছি অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায় কি, তোমার চুক্তিপত্র তুমি নিবন্ধন করতেও পারো, নাও করতে পারো, তোমার নিজের উপর ডিপেন্ড করে। সো সেখানেও কিন্তু আইন বাধ্যতামূলক নয়। তবে যৌথ মূলধনী কোম্পানিতে তোমাকে অবশ্যই ওই দেশের যে কোম্পানি আইন আছে তার আন্ডারে গঠিত হতে হবে। সো এটি অবশ্যই একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠানকে গঠিত হতে হলে অবশ্যই আইনের আওতায় গঠিত হতে হয়। আমরা জেনেছি যখন একটি কোম্পানি আইনের আওতায় গঠিত হয় তখন সেটি কৃত্রিম সত্তার অধিকারী হয়। অর্থাৎ যখন একটি কোম্পানি আইনের আওতায় গঠিত হবে তখন সে কিন্তু কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হবে। আবারও বলছি, কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী ব্যক্তিসত্তা কি এটি জানতে হলে আবারও তোমরা যারা জানো না, তোমরা আগের ক্লাসে যারা করছো তারা কিন্তু জানো, বাট যারা ক্লাসটি করো নেই তারা কিন্তু আগের ক্লাসে গেলে দেখতে যাবে যে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী বিষয়টি কি। এটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, বাট এখানে আমি শর্টে বুঝিয়ে দিই যে কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে একটি কোম্পানি একটি ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় বিভিন্ন অধিকার পায়। ব্যক্তির অধিকার পাওয়া বলতে বোঝায় সে একটি ব্যক্তির ন্যায় একটি কোম্পানিতে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে, নিজের নামে স্বাক্ষর করতে পারবে, সিল রাখতে পারবে, নিজের নামে মানে নিজের নাম ব্যবহার করে অন্য কারো নামে বিভিন্ন অভিযোগ তুলতে পারবে বা বিভিন্ন মামলা দায়ের করতে পারবে। সো একটি ব্যক্তির ন্যায় অধিকার পাবে। আরো ক্লিয়ার হওয়ার জন্য তোমরা কিন্তু আগের ক্লাসে চলে যাবে। এরপরে কি আছে, আইনের মাধ্যমে বিলোপ সাধন। আইনের মাধ্যমে বিলোপ অর্থাৎ যেহেতু কোম্পানিটি আইন দ্বারা গঠিত তাকে কিন্তু আইনের মাধ্যমেই বিলোপ সাধন হতে হবে। বিলোপ সাধন যদি হয় আইনের মাধ্যমে। এটি একটি বাসা, এটি একটি ঘর, এই ঘরে মাত্র একটা দরজা আছে। এখন তুমি এই ঘরে ঢুকলে এই দরজা থেকে, তোমার কি অন্য কোনোভাবে বের হওয়ার চান্স আছে? ঘরে আর কোনো জানলা বা দরজা নেই। তো তুমি যেই ঘর থেকে ঢুকেছো তোমার কিন্তু যেই দরজা থেকে, তোমার সেই দরজা থেকে কিন্তু বের হতে হবে। সো যেহেতু কোম্পানিটি আইনের মাধ্যমে গঠিত হয়, সো এ যদি বিলোপ সাধন হইতে যায় বা বিলোপ সাধিত হয়, এটাও কিন্তু আইনি প্রক্রিয়ায় যেতে হবে, কারণ এটি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান। এরপরে সিল ব্যবহার। যেহেতু একটি
কৃত্রিম ব্যক্তিস্বত্বের অধিকারী, সো সে অন্য কারোর সাথে চুক্তি করতে পারবে, এবং চুক্তি করতে গেলে তার একটি স্বাক্ষর বা সিলের প্রয়োজন। এখন কোম্পানি তো নিজের হাত নেই যে স্বাক্ষর করবে, সো কোম্পানি নামে একটি সিল থাকবে। সো যেহেতু একটি কৃত্রিম ব্যক্তিস্বত্বের অধিকারী প্রতিষ্ঠান, সো এর একটি সিল থাকবে, যে সিল মোহর ব্যবহার করে সে অন্য কোনো পক্ষের সাথে চুক্তি করতে পারবে, ব্যবসা করতে পারবে। এরপর শেয়ার বিক্রি। আমরা মাত্রই দেখেছি যে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে কিন্তু টাকা সংগ্রহ করে, এবং শেয়ারকে জেনেছি যে মোট যে মূলধন তার ছোট ছোট একটি অংশকে বলা হয় শেয়ার। সো এই কোম্পানির একটি বৈশিষ্ট্য, এরা কিন্তু শেয়ারের মাধ্যমে টাকা সংগ্রহ করবে। সো যদি যৌথ মূলধনী কোম্পানির টাকা সংগ্রহ করতে হয়, তারা কিন্তু শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করবে। এরপরে আছে হচ্ছিল দায় সীমিত। দায় সীমিত বা সীমিত দায়। যেহেতু শেয়ার মূলধন, সো আমরা জানি শেয়ারের দায় কিন্তু সীমিত। সীমিত কি? একটি লোক একটি কোম্পানিতে 10 টাকা বিনিয়োগ করেছে, তার দায় সর্বোচ্চ সেই 10 টাকা পর্যন্ত, 10 টাকার বেশি হবে না। সো এটি জানতে হলে আগের ক্লাসে চলে যাবে, সেখানে আমি বড় করে ব্যাখ্যা করেছি যে সীমিত দায় কি। অর্থাৎ একটি ব্যক্তি একটি কোম্পানি যত টাকা বিনিয়োগ করবে তার বেশি তার দায় হবে না, অর্থাৎ সর্বোচ্চ তত টাকা পর্যন্ত তার দায় হবে, এর বেশি দায় হবে না। এবং লাস্টে আছে হচ্ছিল পরিচালনা। পরিচালনা, এখন আমরা কি দেখেছি? এক মালিকানা ব্যবসার পরিচালনা কে করে? মালিক। অংশীদারি ব্যবসার পরিচালনা কে করে? অংশীদারি যে মালিকরা আছে বা অংশীদারেরা তারা করে। এবং লাস্টে দেখেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবসা কে পরিচালনা করে? রাষ্ট্র নিজে। কিন্তু যৌথ মূলধনী একটু ভিন্ন। এই যে পরিচালনা করবে, করার কথা তার মালিকদের, এর মালিক কারা? যারা শেয়ার ক্রয় করেছে, তাই না, মানে শেয়ার হোল্ডাররা। তবে শেয়ার হোল্ডাররা কিন্তু এই কোম্পানি পরিচালনা করবে না, এই কোম্পানি পরিচালনা করবে এই যে শেয়ার হোল্ডার আছে তারা এজিএম এ, এজিএম হচ্ছিল অ্যানুয়াল জেনারেল মিটিং, এজিএম এ বসে ভোট দিয়ে কিছু ব্যক্তিকে সিলেক্ট করবে যে হ্যাঁ আমাদের পক্ষে এই ব্যক্তিগুলো এই কোম্পানি চালাবে। অথবা তারা কোনো ব্যবস্থাপককে নিয়োগও করতে পারে বাইরে থেকে, যে আমরা মালিক কিন্তু আমাদের কোম্পানি চালানোর জন্য আমরা এই ব্যবস্থাপক নিয়োগ করলাম, তারা চালাবে। তো এই ছিল যৌথ মূলধনী কোম্পানির যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো। তো আশা করি আমি বৈশিষ্ট্য বুঝতে পেরেছি। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও কারো কোনো সমস্যা আছে কিনা। একটু তোমরা কমেন্ট করে বলে দাও ভাইয়া কার কোথায়। সো আচ্ছা, সো কারো মনে কোনো সমস্যা নেই। সো ওকে, আমরা আগাতে পারি। এই ছিল যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে জানো? সৃজনশীল আসবে যে মিস্টার করিম এমন একটি ব্যবসা সংগঠনে বিনিয়োগ করলো যেখানে তার দায় থাকবে সীমিত, এবং এই যে কোম্পানি সেটি আইনের মাধ্যমে গঠিত হবে এবং বিলোপ সাধনও হবে আইনি প্রক্রিয়ায়। সো গয় থাকবে মিস্টার রহিম কোন ধরনের ব্যবসা সংগঠনে বিনিয়োগ করলো। বৈশিষ্ট্য মিলে যাবে হচ্ছিল দেখো, আইনের মাধ্যমে বিলোপ মাত্র একটি কোম্পানিতেই আছে যৌথ মূলধনী, এবং এখানে দায় সীমিত, দুটি মিলে গিয়েছে মাত্র একটি সংগঠনের সাথে। সো এটি হবে যৌথ মূলধনী কোম্পানি। সো এটি বৈশিষ্ট্যের মাধ্যমে প্রশ্ন আসতে পারে। কিন্তু আমরা আরো কিছু বিষয় আছে সেগুলো জানবো। আমরা বৈশিষ্ট্য জানলাম, এবার আমরা জানবো এর প্রকারভেদ এবং যেখান থেকে মেইনলি প্রশ্ন হয়। সো আমরা যৌথ মূলধনী কোম্পানিকে আমরা জেনে গিয়েছি, এবার আমরা জানবো যে মূলত এদের প্রকারভেদ কি। সো কোম্পানির প্রকারভেদ। এই কোম্পানিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো পাবলিক পাবলিক লিমিটেড, আরেকটি হলো
প্রাইভেট, এটি হলো যে যৌথ মূলধনের যে টপিকটি আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ প্রশ্ন সৃজনশীল অলওয়েজ এখান থেকে করে যে দুইটি বৈশিষ্ট্য দিয়ে দেয়, এটি কি পাবলিক লিমিটেড ছিল নাকি প্রাইভেট লিমিটেড ছিল। সো দেখো, যৌথ মূলধনী কোম্পানি দুজনই, এই পাবলিক হোক বা প্রাইভেট হোক, দুজনই কিন্তু আইনের আওতায় গঠিত হবে। তারপরে বিলোপ হলে আইনের আওতাতে বিলোপ হতে হবে। তারপর শেয়ার থাকলে শেয়ার বিক্রি করতে পারবে, দায় সীমিত হবে, সবকিছু। বাট পার্থক্য কোথায়? আচ্ছা, শেয়ার কি বলতো? শেয়ার এমন একটা জিনিস যেটি হচ্ছিল মূলধনের ছোট পার্ট, এবং এটি আমরা কি দেখি আমাদের আত্মীয় স্বজনকে বা আমাদের অভিভাবকদের, শেয়ার মার্কেটে শেয়ার কিন্তু ক্রয় বিক্রয় করে, তাই না? সো চাইলে শেয়ার কিনতেও পারছে, বিক্রিও করতে পারছে। সো এটি একটি বৈশিষ্ট্য। বাট আবার একটি বৈশিষ্ট্য আছে, একটি কোম্পানির শেয়ার চাইলেই ক্রয় বিক্রি করা যায় না। সো এইখানে মেনলি পার্থক্য আসবে প্রাইভেট পাবলিক। শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। অবাধ হস্তান্তরযোগ্য মানে কি? আমি শেয়ারটি কিনলাম, আমি চাইলে যখন তখন অন্য একটি ব্যক্তির কাছে এই শেয়ারটি বিক্রি করে দিতে পারবো। সো পাবলিক লিমিটেডের ক্ষেত্রে এটি হলো অবাধে হস্তান্তরযোগ্য। দেখো, বলাই কিন্তু আছে হস্তান্তরযোগ্য, মানে হস্তান্তর করা যাবে। আর প্রাইভেট কি? প্রাইভেট, এটা পাবলিক না, সো হস্তান্তরযোগ্য নয়। একটি পার্থক্য। তারপর পার্থক্য ছিল সদস্য সংখ্যা, এবং সবচেয়ে মানে বড় পার্থক্য। আচ্ছা, পাবলিক লিমিটেডে সদস্য সংখ্যা কত হবে? পাবলিক লিমিটেড সদস্য সংখ্যা হবে 7 থেকে শুরু করে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ এর শেয়ার শুরু হবে, আচ্ছা নিচে লিখে সীমাবদ্ধ, আচ্ছা থাক, যেটা বোঝা যাচ্ছে। এর শুরু হবে 7 থেকে। শেয়ার সংখ্যা মানে এই কোম্পানি হতে হলে অ্যাটলিস্ট 7 জন শেয়ার মালিক থাকতে হবে। শুরু হবে 7 থেকে এবং শেষ হবে কোথায়? কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো মালিক। ধরেন একটি কোম্পানি, এবি কোম্পানি, টোটাল 10 লক্ষ শেয়ার ইস্যু করলো। তো এদের সদস্য সংখ্যা হবে 7 থেকে 10 লক্ষ। যদি 10 কোটি হতো তাহলে এটি হবে 10 কোটি। যদি মনে হয় 7 থেকে মাত্র 9 জন, তাহলে হবে মাত্র 9 জন। সো এর উপর ডিপেন্ড করে। যদি এখানে ধরেন এবি কোম্পানি 10 লক্ষ শেয়ার ইস্যু করে, তাহলে তাদের সদস্য সংখ্যা হবে 7 থেকে শুরু করে 10 লক্ষ। সো যতগুলো শেয়ার ততজন সদস্য সংখ্যা, সর্বোচ্চ, সর্বনিম্ন 7 জন। আর প্রাইভেট লিমিটেডে কি হবে? প্রাইভেট লিমিটেডের সদস্য সংখ্যা হবে 2 থেকে 50 জন। অর্থাৎ প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে এর সদস্য সংখ্যা হবে 2 থেকে 50। 2 এর কম হতে পারবে না, 50-এর বেশি হতে পারবে না। তারপর পরিচালনা ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে পাবলিক লিমিটেডের সর্বনিম্ন থাকবে, আচ্ছা যেহেতু অ্যাটলিস্ট ন্যূনতম 3 জন পরিচালক। আর এই ক্ষেত্রে ন্যূনতম 2 জন। অর্থাৎ যখন পাবলিক লিমিটেড হবে সেখানে অ্যাটলিস্ট 3 জন পরিচালককে থাকতে হবে, মানে ব্যবসা পরিচালনা করার জন্য 3 জনকে থাকতেই হবে মাস্ট, অ্যাটলিস্ট। আর প্রাইভেট লিমিটেডের জন্য অ্যাটলিস্ট 2 জনকে মানে ন্যূনতম ব্যবস্থাপক হিসাবে থাকতে হবে। সো এটি ছিল মূল পার্থক্য। আবার রিভিউ করি, কারণ এখান থেকে যদি প্রশ্ন হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমরা জানি লিমিটেড কোম্পানি কি বা যৌথ মূলধনী কোম্পানি কি। যৌথ মূলধনী কোম্পানিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সেটা ছিল পাবলিক লিমিটেড, একটি প্রাইভেট লিমিটেড। আমরা কিন্তু পাবলিক আর প্রাইভেটের অর্থ জানি। পাবলিক হচ্ছিল সবাই জানে, পাবলিক একটি বিষয়, নর্মাল একটি বিষয়। বা প্রাইভেট কি? ব্যক্তিগত বিষয়, সবাই জানতে পারবে না বা সবাই করতে পারবে না। এই চিন্তা থেকে মাথায় আনবো পাবলিক লিমিটেডের শেয়ার আছে
দুই কোম্পানির কিন্তু শেয়ার থাকবে, বিকজ এটি ছিল যৌথ মূলধনী কোম্পানি এবং এরা কিন্তু শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে। সো পাবলিক লিমিটেড কোম্পানি কি করবে, যে শেয়ার আছে সেটি অবাধে হস্তান্তরযোগ্য, মানে এই কোম্পানি যারা শেয়ার হোল্ডার তারা চাইলে যখন তখন শেয়ার ক্রয় করতে পারে, যখন তখন শেয়ার বিক্রি করতে পারে এবং যে কারো কাছে করতে পারে। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি অত সহজে নয়, চাইলে এটি করা যায় না, করতে হলে অনেক আইনি প্রক্রিয়া আছে, তার মাধ্যমে শেয়ার হস্তান্তর করতে হয়। সো এখানে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, হস্তান্তর করতে হলে কিছু নিয়ম নীতির আন্ডারে হস্তান্তর করতে হবে। তবে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি অবাধে হস্তান্তরযোগ্য। সদস্য সংখ্যা, পাবলিক লিমিটেড সদস্য সংখ্যা হচ্ছিল 7 থেকে শুরু হবে। কোন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অ্যাটলিস্ট 7 জন সদস্য লাগবে এবং এটি শেষ কোথায় হবে, শেষ হবে কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করেছে সর্বোচ্চ ততগুলো হবে। আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কি হবে, লোয়েস্ট হবে 2 জন এবং সর্বোচ্চ হবে 50 জন, এটি আর কম বেশি হতে পারবে না। যদি নিচে হয় 2 জন হবে এবং সর্বোচ্চ হলে 50 জন। পরিচালনার ক্ষেত্রে পাবলিক লিমিটেড যেহেতু একটু বড়, তাই এদের অ্যাটলিস্ট 3 জন পরিচালক প্রয়োজন হবে, 3 থেকে শুরু হবে, আরো বেশি হতে পারে। আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে পরিচালক হবে ন্যূনতম 2 জন, 2 জন থেকে আরো বেশি হতে পারে, বাট ন্যূনতম হবে 2 জন। তো এইটি ছিল মূলত পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। প্রশ্ন কিভাবে দিবে, দুই ভাই জনি ও বনি, জনি এমন একটি কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করলো যেখানে সে চাইলে শেয়ারটি হস্তান্তর করতে পারে না। আর বনি এমন একটি কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করলো যেখানে পরিচালক সংখ্যা সর্বোচ্চ 3 জন থাকে, অথবা বললো সেখানে শেয়ার কোম্পানির শেয়ার সংখ্যা বা মালিকের সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এবার বলো কে কোন কোম্পানিতে বিনিয়োগ করেছে, তোমরাই বলো। বনি আর হলো জনি, জনি এমন একটি কোম্পানিতে বিনিয়োগ করেছে যেখানে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। বনি কোনটাতে করেছে, প্রাইভেট নাকি পাবলিক? আর আচ্ছা এটাকে বলো জনি কোথায় করেছে, যে জনি এমন একটা শেয়ার বিনিয়োগ করেছে যেখানে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নাই। উত্তর দাও, আমি উত্তর দেখি। জানিয়ে দাও। আচ্ছা আমাকে রাবেয়া বলেছে হস্তান্তরযোগ্য কি, হস্তান্তরযোগ্য বলতে আমি চাইলেই হস্তান্তর করতে পারি, হস্তান্তর মানে একজনের হাত থেকে অন্যজনে। এটি হলো এ আর এটি হলো বি, এ চাইলেই ওর শেয়ার বি এর কাছে দিয়ে দিতে পারবে, মানে অবাধে হস্তান্তরযোগ্য, হস্তান্তর করতে পারবো চাইলেই, এটি হলো হস্তান্তর যোগ্যতা। সো জনি এমন একটি কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করেছে যেখানে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। জনি কোথায় বিনিয়োগ করেছে বলতে হবে। জনি করেছে, যে আমাকে উত্তর দিয়েছে কে কে, আচ্ছা সালামতুল্লাহ বলেছে জনি প্রাইভেট, সবার আগে বলেছে, এরপরে বলেছে নীরব জনি প্রাইভেটে করেছে, মিহা বলেছে প্রাইভেটে, ইফরিত প্রাইভেট, মাহবুব নীরব প্রাইভেট, ফয়জ কি ফয়জুল নাহার খানম বলেছে প্রাইভেট, রাবেয়া প্রাইভেট, লাকি বলেছে প্রাইভেট, তারপর সবাই বলছে প্রাইভেট, আছে রাসেল খান বলছে প্রাইভেট। সো হ্যাঁ, জনি এমন একটি শেয়ারে বিনিয়োগ করেছে কোম্পানিতে যেখানে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, সো এটি হলো প্রাইভেট। এইবার বনি হয়েছে এমন এক জায়গায় শেয়ার বিনিয়োগ করেছে যেখানে সর্বোচ্চ সদস্য সংখ্যা, সর্বোচ্চ মালিক সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সো বনি কোথায় বিনিয়োগ করেছে বলো এবার এটা। সো বনি এমন জায়গায় বিনিয়োগ করেছে যেখানে মালিক সংখ্যা হলো শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। সো বনি কোথায় করেছে, সো সবার আগে বলেছে লাকি, বনি করেছে প্রাইভেট, এরপরে তাসফি আলম বলেছে প্রাইভেট, রাবেয়া বলছে প্রাইভেট, গোলাপ খান বলছে প্রাইভেট, তারপর ফাহমিদা নূর, নীরব, ইফরিত, রাবেয়া, ইশরাক চৌধুরী সবাই বলছে প্রাইভেট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় কে, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এটি হলো মূল পার্থক্য এবং এইভাবে প্রশ্ন দিবে যে কে কোথায় বিনিয়োগ করেছে, গয় এবং ঘয় এরকম। এইবার
আমরা প্রকারভেদ পেয়ে গেছি, এবং এই প্রকারভেদ হচ্ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে মেনলি সৃজনশীল প্রশ্ন হয়। এইবার চলে যাব, কোম্পানির বৈশিষ্ট্য জেনেছে, কোম্পানির প্রকারভেদ জেনেছে, কিন্তু এবার জানতে হবে যে কিভাবে কোম্পানিটি গঠিত হয় বা গঠন হয়। আমরা একটু পাশে লিখে রাখি যে কোম্পানি দুই প্রকার, একটা হচ্ছিল পাবলিক লিমিটেড আর একটা হলো পাবলিক প্রাইভেট লিমিটেড। আচ্ছা, সো এখন আমার জানতে হবে এই যে কোম্পানিগুলো আছে এগুলো গঠন হয় কিভাবে। আমরা জেনেছি এক মালিকানা ব্যবসা, মালিক চাইলেই গঠন হয়ে যায়, হয়তোবা তার পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া লাগতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মালিকরা চাইলেও চুক্তি করেই ব্যবসা শুরু করতে পারে। রাষ্ট্রীয় ব্যবসা কিভাবে হয় আমরা জেনেছি আগের ক্লাসে। এবার জানবো এই লিমিটেড কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি কিভাবে হয়। সো এইখানে হওয়ার জন্য সবাই প্রথমে প্রয়োজন উদ্যোগ গ্রহণ করতে হবে। সবাই প্রথমে একে আছে উদ্যোগ গ্রহণ। কি করতে হবে? উদ্যোগ। সো কিভাবে উদ্যোগ করবে? কয়েকজন ব্যক্তি মিলে। এখন বলো, পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কয়জন উদ্যোগ গ্রহণ করবে এবং প্রাইভেটের ক্ষেত্রে কয়জন? একটু কমেন্টে বলো অ্যাটলিস্ট, যে যদি পাবলিক লিমিটেড হয় তাহলে কতজন মিলে উদ্যোগ গ্রহণ করবে, আর যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে অ্যাটলিস্ট কতজন মিলে উদ্যোগ গ্রহণ করবে, একটু বলতে হবে। বলো তো, কমেন্টে জানিয়ে দাও যে উদ্যোগ গ্রহণ কি পরে বলছি, বাট অ্যাটলিস্ট যদি পাবলিক লিমিটেড হয় তাহলে কতজন মিলে উদ্যোগ গ্রহণ করবে, আর যদি প্রাইভেট লিমিটেড হয় তাহলে অ্যাটলিস্ট বা ন্যূনতম কয়জন লাগবে এই উদ্যোগ গ্রহণ করার জন্য, একটু বলো তো। উত্তর জানিয়ে দাও তো একটু তোমরা। তাসফিয়া বলছে 4 প্রকার গঠন প্রণালী। হ্যাঁ, 4 প্রকার ধরে ফেলেছো, আস্তে আস্তে 4 প্রকারে আসবো। আচ্ছা, আমাদের সবার আগে উত্তর দিয়েছে নীরব, যে প্রাইভেটের 2 জন এবং পাবলিকের 7 জন। সো যদি প্রাইভেটে, আমরা জানি প্রাইভেটের সদস্য সংখ্যা কত, 2 থেকে 50, তো 2 জন হতে হবে। সো যদি প্রাইভেট লিমিটেড হয় সেক্ষেত্রে কিন্তু 2 জনকে লাগবে। সো সেক্ষেত্রে 2 জন। আর যদি প্রাইভেট হতে হয় আমরা জানি প্রাইভেট লিমিটেডের সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছিল 7 জন। সো উদ্যোগ গ্রহণ করবে যদি পাবলিক হয় 7 জন, যদি প্রাইভেট হয় 2 জন। নিয়ে প্রথমে উদ্যোগ গ্রহণ করবে কি, আমরা একটি প্রতিষ্ঠান তৈরি করব, এবং যারা এই উদ্যোগ গ্রহণ করবে এদেরকে বলা হয় প্রবর্তক। যারা উদ্যোগ গ্রহণ করে ওদেরকে বলা হয় প্রবর্তক। তো প্রবর্তক বিন্দুরা কোম্পানি নিয়ে উদ্যোগ গ্রহণ করবে যে হ্যাঁ আমরা এই পদ্ধতিতে একটি কোম্পানি খুলতে চাই, কোম্পানি এইভাবে কাজ করবে, সবকিছু একটা ডিসিশন নেবে। সো উদ্যোগ গ্রহণ করলাম যে হ্যাঁ আমি এটা ব্যবসা করতে চাই, যেটা হবে পাবলিক বা প্রাইভেট লিমিটেড। এরপরে আসবে হচ্ছিল দলিল পত্র প্রণয়ন। তো 2 থাকবে হচ্ছিল দলিল পত্র প্রণয়ন। এখন কোন কোন টাইপের দলিল হবে? দলিল হবে 2 প্রকার। একটি হলো স্মারকলিপি, একটি হবে পরিমেল নিয়মাবলী। তো স্মারকলিপি হলো এই যে লিমিটেড কোম্পানি আছে এর মূল সনদ। তো আমরা ধরে রাখতে পারি এটা হলো এই কোম্পানির মূল। এই কোম্পানিতে কিছু ধারা বলা থাকবে, মূলত 6টি ধারা থাকে। সরি, আমি ভুল লিখলাম, স্মারকলিপিতে হবে, এটাকে বলা সনদ। সো এই কোম্পানির মূল সনদ হচ্ছিল স্মারকলিপি, এবং এই স্মারকলিপির উপর ভিত্তি করে কোম্পানির সকল বৈধতা ডিপেন্ড করে যে স্মারকলিপির উপর ভিত্তি করে, যে এখানে কিছু ধারা থাকে, যে এখানে নাম ধারা, উদ্দেশ্য ধারা, পরে মূলধন ধারা, ঠিকানা ধারা, এরকম মোট 6টা ধারা থাকে। যেহেতু তোমাদের বইয়ে নাই আমি এটি পড়াচ্ছি না। মোট 6টি ধারা থাকে এই স্মারকলিপিতে, এবং এটি হলো কোম্পানির মূল সনদ। স্মারকলিপি ছাড়া কোম্পানি গঠন হতে পারে না। সো এই কোম্পানি গঠন হওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন স্মারকলিপি। এখানে কোম্পানির মূল বিষয় মোট 6টি ধারায় বলা থাকে। এরপরে হলো
কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলী নিয়মাবলী পরিমেল নিয়মাবলী কি? এটি হলো কোম্পানির ভিতরের বিষয়, একটি কোম্পানি কিভাবে পরিচালিত হবে, কারা পরিচালনা করবে, কোন কোন পদ্ধতিতে হবে, এটি পরিমেল নিয়মাবলীর মাধ্যমে বলা থাকে। অর্থাৎ স্মারকলিপি হলো কোম্পানির মূল সনদ, যেখানে কোম্পানির মূল মূল ধারাগুলো বিশ্লেষণ করা থাকে, এবং এই স্মারকলিপির উপরে একটি কোম্পানির মূল বৈধতা ডিপেন্ড করে। স্মারকলিপি না থাকলে কোনো কোম্পানি কিন্তু বৈধ হিসাবে গণ্য হবে না। আর পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে এটি হলো একটি কোম্পানি অভ্যন্তরীণভাবে কিভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো থাকবে। এটি ছিল দলিলপত্র প্রণয়ন। সো প্রথমে প্রবর্তকটা মিলে উদ্যোগ গ্রহণ করলো, করে তারা দলিলপত্র প্রণয়ন করলো, শেষ। বাট তাহলে কি হবে? হবে না, কিন্তু এবার কিন্তু আইনের আওতা যাইতে হবে। এরপর কি 3 নাম্বার, নিবন্ধন পত্র সংগ্রহ করলো। নিবন্ধন পত্র কি? এবার হচ্ছিল মেনলি সরকারের যে মূল পক্ষ থাকে ওদের কাছে যাবে, যে স্যার আমরা এরকম একটি কোম্পানি খুলতে চাই, আমরা এরা প্রবর্তক, আমরা এরকম উদ্যোগ গ্রহণ করেছি, আমাদের কোম্পানির নাম হবে এই, আমাদের উদ্দেশ্য এইটা এইটা, এরকম সব অনেক বিষয় থাকবে। এইসব বলে মূলত দলিল প্রণয়ন, পরে দলিল দেখাবে যে আমাদের এই দলিল আছে, এইগুলো বলে মেনলি সরকারের যে নির্দিষ্ট পক্ষ থাকবে তাদের কাছে গিয়ে নিবন্ধন করতে হবে যে আমরা সরকারের আইনের আওতায় গঠিত হতে চাই। কিন্তু সরকার সবকিছু দেখে, মানে সরকারের যে পক্ষ থাকবে তাদের সবকিছু দেখে বলে যে হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে একটি কোম্পানি গঠন হয়ে যাবে। যখন এই 3টি স্টেপ হয়ে গেল, সাথে সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন হয়ে যাবে, এবং হয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে। তো 3টি স্টেপ হলে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন প্রণালী বা গঠন ডান। তবে যদি এটি একটি পাবলিক লিমিটেড হয় সেই ক্ষেত্রে ওদের আরো একটি কাজ করতে হবে। এবং তোমরা কি বলতে পারবে আরেকটি লেভেল, আরেকটি স্তর কি? একটু কমেন্টে জানাও তো। আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু 3টি স্তরে কাজ শেষ: উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধন পত্র সংগ্রহ। যখন নিবন্ধন সংগ্রহ হবে তখনই সেই কোম্পানি আইনিভাবে বৈধ হয়ে গেল এবং তারা তাদের কাজ শুরু করে দিতে পারবে। তবে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেই ক্ষেত্রে আরো একটি পর্যায় আছে, একটু কমেন্টে জানাও তো ওই পর্যায়টি কি। আমি একটু কমেন্টে দেখে নিচ্ছি। আচ্ছা, আমাদের ইতিমধ্যে কয়েকজন উত্তর দিয়েছে, বাট আরো তোমরা একটু সবাই দেওয়ার ট্রাই করো তো, দেখি তো কারা কারা পারো। একটু কমেন্ট করে জানাও যে 3টি স্টেপ হলে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন হয়ে গেল, তবে পাবলিক লিমিটেড কিন্তু গঠন হওয়ার জন্য আরো একটি স্টেপ আছে। আমি জাস্ট দেখতে চাচ্ছি তোমরা কারা ক্লাসের আগে একটু পড়ে এসেছো, বের হয়ে যাবে এর মাধ্যমে। আচ্ছা, so অনেকেই বলছে, লাকি বলছে, ইশরাক চৌধুরী বলছে, তাসফিয়া বলছে, পরে শাকিল হাসান বলছে, ইফ সালামতুল্লাহ বলছে, একটু আগে উপরে তাসফিয়া বলেছে সেটি হলো কার্যারম্ভ পর্যায়। একদম ঠিক ধরেছো। আরেকটি স্তর হলো কার্যারম্ভ পর্যায়। একটু আমি সনদ বিষয়টি মুছে দিই। এটি হলো কার্যারম্ভ পর্যায়। সো যখন 3টি স্টেপ হয়ে গেল তখন প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু গঠন হয়ে গেল। তবে যখন একটি পাবলিক লিমিটেড, তখন আরো একটি বিষয় লাগবে, সেটি হলো কার্যারম্ভ পর্যায়। এই পর্যায়ে কি পাবলিক লিমিটেড জনগণের কাছে বলবে আমরা এরকম কোম্পানি গঠিত হয়েছে, যে আমাদের শেয়ার আপনারা কিনুন। যেহেতু পাবলিক লিমিটেড জনগণের কাছে শেয়ার বিক্রি করবে, সো এই কাজ কিন্তু না করলে কিন্তু কোম্পানি চালু হতে পারবে না, কজ তারা টাকা পাবে কোথায়? এর জন্য পাবলিক লিমিটেডের ক্ষেত্রে আরো একটি পর্যায় লাগে, যেটি হলো কার্যারম্ভ পর্যায়। এই পর্যায়ে তারা মূলত মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে শেয়ারের মাধ্যমে ন্যূনতম মূলধন সংগ্রহ করে। তো এটি যদি, এই 4টি যখন পর্যায় হয়ে যাবে তখন একটি পাবলিক লিমিটেড কোম্পানিও গঠন হয়ে যাবে। এই ছিল আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূল বিষয়গুলো। সো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। বাইরে একটু আজান দিচ্ছে, আমি একটু এখন মানে একটু স্টপ করবো 2 মিনিটের জন্য পড়াটা। তুমি একটু কমেন্টে জানিয়ে দাও কার কোথায় সমস্যা আছে। সমস্যা যদি না থাকে তাহলে আমি সুন্দর এরপরে সমবায় ব্যবসায় বা সংগঠনে চলে যাব। একটু কমেন্ট করে জানিয়ে দাও কার কোথায় সমস্যা আছে।
আজানের সাথে একটু ওয়েট করছি, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কার কথা সমস্যা আছে কিনা। ইসরাক বলছে অল ক্লিয়ার। আরাফাত বলছে এসব বুঝে, মানে হ্যাঁ আরাফাত চৌধুরী ওই বলছে ক্লিয়ার। পরিমেল, আচ্ছা নীলা বলছে পরিমেল নিয়মাবলীর পরিবর্তে পাবলিক লিমিটেড কোম্পানি কোনটি অনুসরণ করবে? ভাইয়া দুইটি কোম্পানির জন্যই আমার স্মারকলিপি লাগবে, দুটি মানে প্রাইভেট পাবলিক দুজনের জন্য আমার প্রয়োজন হবে স্মারকলিপি, যেটি কোম্পানির মূল সনদ সেটি প্রয়োজন হবে, এবং পরিমেল নিয়মাবলী এটাও কিন্তু আমাদের দুটি কোম্পানির জন্য প্রয়োজন হবে। সো দুই কোম্পানির জন্যই এটি প্রয়োজন হবে। স্মারকলিপিতে মেনলি কোম্পানির মূল বিষয়গুলো বলা থাকবে, যে কোম্পানির উদ্দেশ্য কি, কোম্পানির নাম কি, পরে এর মালিক কারা, এর মূলধন কত, এসব বিষয়। আর পরিমাণ নিয়মাবলীতে কোম্পানির অন্তর্নিহিত যে বিভিন্ন কিভাবে এরা পরিচালিত হবে এই বিষয়গুলো বলা থাকে। সো আশা করি কারো কোনো আচ্ছা সমস্যা নেই। সো আমরা কিন্তু আচ্ছা হ্যাঁ, তো আমরা আগাতে পারি কিন্তু। আচ্ছা সবাই ক্লিয়ার মোটামুটি? অনেকে ইতিমধ্যে সমবায় সমিতি সম্পর্কে বলা শুরু করে। আচ্ছা, সো আমরা এখন আশা করি শুরু করতে পারবো। সো এগুলো সরিয়ে রাখি। সো আমাদের এখন যৌথ মূলধনী কোম্পানি ডান, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমরা একটু গুরুত্ব সহকারে অধ্যায়টি মানে এই টপিকটি পড়বো, কারণ দেখা যায় প্রশ্ন যদি দুইটি হয়, চোখ বন্ধ করে 100-তে 100 বলতে পারি, এখান থেকে একটি প্রশ্ন থাকবে, এবং এখানে যদি প্রশ্ন হয় এর মধ্যে প্রশ্ন ওই যে পার্থক্য আছে প্রাইভেট এবং পাবলিক, এইখান থেকে প্রশ্নটা হবে। তো তোমরা যদি এর গঠন প্রণালী, এর বৈশিষ্ট্য এবং এর যে পার্থক্য জানো, আমি চোখ বন্ধ করে বলতে পারি তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এসএসসি পরীক্ষা, এবং এইচএসসির ক্ষেত্রেও সেম, এর পার্থক্য থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এইবার আমরা আসবো হচ্ছিল আহ, সমবায় সমিতি। আচ্ছা আজানের কেন শেষ হয়নি, আমরা সমবায় সমিতি নিয়ে হালকা আলোচনা করতে লাগি, এর ইতিহাস। আজান শেষ হলে আমরা এর মূল থিমে যাব যেখানে প্রশ্ন হবে। সো সমবায় সমিতি কি? দেখো, সমবায় এর অর্থ কি? এর অর্থ হলো সম্মিলিত প্রচেষ্টা, অর্থাৎ সমবায় অর্থই কিন্তু সম্মিলিত প্রচেষ্টা। কি প্রচেষ্টা, কি চাই, কিসের প্রচেষ্টা বলতে পারবা? মুনাফা? না। একটু কমেন্টে বলো তো, এদের মূল উদ্দেশ্য কি? সমবায় সমিতির যে এদের কি প্রচেষ্টা বা কিসের জন্য এরা পরিচালিত হয়ে থাকে, একটু কমেন্টে উত্তর দাও। তোমরা কে কে দেখে দিতে পারো এটা, যে সমবায় সমিতির উদ্দেশ্য কি, বা এদের মানে এর অর্থ হলো সম্মিলিত প্রচেষ্টা। প্রচেষ্টাটা কিসের প্রচেষ্টা, মুনাফা নাকি অন্য কিছুর প্রচেষ্টা? একটু আমাদের কমেন্টে জানাই দাও তো। মুনাফা হবে না বলে দিলাম, তোমাকে বলো, বলতে পারবে যে কিসের প্রচেষ্টাটা কাজ করে? আচ্ছা, আমাদের নীরব একটি কথা বলেছে যে পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলীর ক্ষেত্রে টেবিল এ অনুসরণ করতে পারে। বাট ভাইয়া কাইন্ডলি একটু, আমাদের এই বইয়ে মনে হয় টেবিল এ সম্পর্কে কিছু বলা নেই, মোস্ট প্রবাবলি বোর্ডের বইতে। যত জানা মতে তোমাদের বইয়ে, হ্যাঁ, টেবিল এ একটি বিষয় থাকে। টেবিল এ জিনিসটা কি? এটি একটি ফিক্সড, এক হিসাবে একটি ফিক্সড স্মারকলিপি, মানে সরকারিভাবে দেওয়া থাকে, ওইটাকে বলা হচ্ছে টেবিল এ। বাট ওটিও এক প্রকার স্মারকলিপি, বাট যেহেতু এটি বইয়ে নাই, তো আমি এই বিষয়টি আলোচনা করছি না। আচ্ছা আজান শেষ, আমি আগাতে থাকি। সো কিসের প্রচেষ্টা? মুনাফা? না, মুনাফা না। মূল প্রচেষ্টা হলো এর যে সদস্য আছে তাদের অর্থনৈতিক
অবস্থার উন্নয়ন। সমবায় সমিতি হলো এক প্রকার সমিতি যেখানে কিছু সদস্য থাকে এবং সদস্যদের মানে এই সময় অর্থ ছিল সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের প্রচেষ্টা থাকে এই যে সদস্য আছে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। সো এটি হলো সমবায় সমিতি। এখন এর ইতিহাস কি, সমবায় সমিতি কেন গঠন হলো? আমরা জানি না শিল্প বিপ্লব কবে থেকে কবের মধ্যে হয়। শিল্প বিপ্লব হয়েছিল 1750 থেকে 1850 সালের মধ্যে। এই সময় কি হয়েছে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার হয়েছিল এবং এর ফলে দেখা গেছে কি যে শিল্প খাতে প্রচুর উন্নয়ন হয়েছিল। তবে এই উন্নয়নের একটি ডার্ক সাইড ছিল, সেটি হলো সামাজিক বৈষম্য প্রচুর বেড়ে যাচ্ছিল। যারা ধনী অনেক ধনী হচ্ছিল, টাকা পয়সা পেয়ে ফুলে ফেপে উঠছিল, আর যারা গরিব তারা অনেক বেশি অর্থহীন হয়ে পড়ছিল। সো এই যে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এইটার জন্য একটি সমবায় গঠিত হয়। প্রথম সমবায় সমিতি গঠন হয় 1844 সালে ইংল্যান্ডের রচডেল নামক স্থানে। তো এই যে সামাজিক বৈষম্য, মানুষ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছিল, তখন এই কিছু মানুষ এবং তারা ছিল তাঁত, তারা ছিল পেশায় তাঁত। তাঁত কি করে, সুতা থেকে তুলা থেকে সুতা বানিয়ে কাপড় তৈরি করে। মোট 28 জন তাঁত 28 স্টার্লিং পাউন্ড নিয়ে এই ব্যবসাটি, এই সমবায়টি গঠন করে এবং এই প্রথম পৃথিবীর প্রথম সমবায়ের নাম ছিল রসডেল সমবায় সমিতি। সো সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো তাদের যে সদস্য আছে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, মুনাফা অর্জন নয়, সদস্যদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। এর জন্য তারা একটি সমিতি গঠন করে, তাকে বলা হচ্ছে সমবায় সমিতি এবং সেইখানে তারা সম্মিলিত প্রচেষ্টায় তাদের এই যে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারটি আছে সেটি লক্ষ্যে কাজ করে যায়। এবং প্রথম সমবায় সমিতি হয় 1888 সালে ইংল্যান্ডের রসডেল নামক স্থানে, যেখানে 18 জন তাঁতি 28 জন তাঁতি 28 স্টার্লিং পাউন্ড নিয়ে এই সমবায় সমিতি গঠন করে। সো এর ইতিহাস জানলাম, সমবায় সমিতি কি সেটাও জানলাম। এবার আমরা জানবো সমবায় সমিতির বৈশিষ্ট্য। সো এর কি কি বৈশিষ্ট্য আছে আমরা এখন পড়ছি, কিন্তু সমবায় সমিতি নিয়ে আমাদের কিন্তু যৌথ মূলধনী শেষ, এটা কিন্তু আমাদের শেষ। এখন এর বৈশিষ্ট্য, প্রথমে এর মূল বৈশিষ্ট্য হলো এর উদ্দেশ্য। এবং এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য হচ্ছিল অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, তাই না? তবে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন কিন্তু অবৈধ উপায়ে করা যায়, বাট অবৈধ উপায় কি করা যাবে? যাবে না। তো এটি হবে বৈধ উপায়ে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। সো এর প্রথম বৈশিষ্ট্য বা উদ্দেশ্য হলো, মানে এর মূল বৈশিষ্ট্যের প্রথম হলো এর উদ্দেশ্য। উদ্দেশ্য কি, বৈধ উপায়ে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। অর্থনৈতিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে কিন্তু এরা কাজ করে যায়। এইবার দ্বিতীয় বৈশিষ্ট্য, এদের সদস্য সংখ্যা কত? এদের সদস্য সংখ্যা হবে ন্যূনতম 20 জন, অর্থাৎ 20 জন সদস্য নিয়ে এরা গঠিত হবে। এরপরে এদের
একটি, এটাও কিন্তু যেহেতু একটি এটা কিন্তু একটি আইনি অবস্থা, এখানে এরা কিন্তু আইনের মাধ্যমে গঠিত হবে। এবং কত সালে জানো, আমাদের দেশে সমবায় সমিতি আইন হচ্ছিল 2001 সাল, অর্থাৎ 2001 সালের সমবায় সমিতি আইনের উপর ভিত্তি করে সমবায় সমিতি হবে, সেটি গঠন হবে। সো দেখো, এটি কিন্তু একটি আইনি প্রতিষ্ঠান। সো আইনি প্রতিষ্ঠান হলে কি হবে, এরা কৃত্রিম অধিকারী হবে। সো এরা হবে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, কারণ এটি একটি আইনি প্রতিষ্ঠান। সো আইনের আন্ডারে, আইনের মাধ্যমে গঠন হবে। যেহেতু কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হবে, সো এদের কিন্তু একটি আলাদা পাওয়ার থাকবে নিজেদের যত লেনদেন আছে এসব করার জন্য। সো এদের একটি সিল থাকবে। আচ্ছা, আমার কাছ থেকে আমার ইটা চলে গিয়েছে, কি অবস্থা, মানে আমার লাইভে কি একটু ক্লিয়ার নাকি এটা তোমরা বলো তো, আমার এখানে একটু ঘোলা দেখাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো সিল থাকবে একটি, এরপরে কি থাকবে, যেহেতু একটি সিল থাকবে, সো একটি কৃত্রিম ব্যক্তির অধিকারী, এবং এইখানে সদস্যদের দায় থাকবে সীমিত। সীমিত দায় কি, সেটা কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি। সো এই হলো মূলত এই সমবায় সমিতির বৈশিষ্ট্য। যারা একটি, এটা আসলে একটি আইনের মাধ্যমে গঠিত হবে। সো একটি আইনের মাধ্যমে যেটা গঠিত হবে, একটি এদের আইন লাগবে। আইন কত, সমবায় সমিতি আইন 2001 সাল। 2001 সালের আইনের আন্ডারে গঠিত হবে। যেহেতু আইনি একটি প্রতিষ্ঠান, এটি অবশ্যই কৃত্রিম ব্যক্তিস্বার্থের অধিকারী হবে, এদের একটি সিল থাকবে, এবং এর যে মালিক আছে এদের দায় থাকবে সীমিত। কতজন মালিক থাকবে, ন্যূনতম ন্যূনতম 20 জন। এবং এর মূল উদ্দেশ্য হলো বৈধ উপায়ে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। এখন আমাদের কিন্তু বিভিন্ন প্রকার সমবায় সমিতি দেখা যায়। কিরকম, প্রথমে হলো আমাদের বইয়ে আছে প্রাথমিক। সমবায় সমিতি, এরপরে হলো 2 নম্বরে কেন্দ্রীয় সমবায় সমিতি, এবং লাস্টে হলো জাতীয়। মাঝে মাঝে প্রশ্ন এরকম দেয় যে মিস্টার রহিম এমন একটি সমবায় সমিতিতে আসে যেখানের সদস্য সংখ্যা এত বা হ্যান ত্যান, সে কোন সমবায় সমিতিতে আসে? তোমরা এটি বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে প্রাথমিক, পরে কেন্দ্রীয়, কেন্দ্রীয় কেন্দ্রীয় সমবায় সমিতি, লাস্ট জাতীয়। এখন প্রাথমিক সমবায় সমিতি কিভাবে গঠিত হবে? এটা গঠিত হবে 20 জন সদস্য নিয়ে। 20 জন ব্যক্তি নিয়ে একটি প্রাথমিক সমবায় সমিতি গঠন হয়েছে। আমি বৈশিষ্ট্য বললাম না যে তৈরি হতে হলে অ্যাটলিস্ট 20 জন ব্যক্তি লাগে, সে 20 জন হলো যদি কোনো গঠন করা হয় সেটি হবে প্রাথমিক সমবায় সমিতি। এরপরে কেন্দ্রীয়, কেন্দ্রীয় সমবায় সমিতি হতে হলে লাগবে হচ্ছিল 10টি অর্থাৎ দেখো, আমি 20 জন মিলে একটি প্রাথমিক সমবায় সমিতি হয়েছে। এরপরে কেন্দ্রীয়, কেন্দ্রীয় সমবায় সমিতি হতে গেলে আমার মোট 10টি প্রাথমিক সমবায় সমিতি লাগবে। অর্থাৎ যখন 10টি প্রাথমিক সমবায় সমিতি হবে সেটি মিলে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি হয়ে যাবে। এবার জাতীয় সমবায় সমিতি কি, জাতীয় সমবায় সমিতি হতে হলে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি করে। অর্থাৎ দেখো, আমরা জানি সমবায় সমিতি হলে অ্যাটলিস্ট 20 জন লাগে। সো 20 জন যদি একটি সমবায় সমিতি গঠন হয়, 20 জন বা 20 জনের বেশি, সেটি হবে একটি প্রাথমিক সমবায় সমিতি। এরপর কেন্দ্রীয় সমবায় সমিতি, এইটা কিভাবে গঠিত হবে? কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন হতে হলে তখন কোনো ব্যক্তি দেওয়া হবে না, তখন
কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন হতে গেলে ইন টোটাল 10টা প্রাথমিক সমবায় সমিতি লাগবে। যখন 10টি প্রাথমিক সমবায় সমিতি হবে তখন একটি কেন্দ্রীয় সমবায় সমিতি হয়ে যাবে। 10টা মানে অ্যাটলিস্ট 10টা, 10টির বেশিও হতে পারে। জাতীয় সমবায় সমিতি কি? জাতীয় সমবায় সমিতি হলে অ্যাটলিস্ট 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি লাগবে। অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে ব্যক্তি নিয়ে, পরে কেন্দ্রীয় সমবায় সমিতি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি থেকে, এবং জাতীয় সমবায় সমিতি হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি থেকে। সো 20 জন ব্যক্তি মিলে প্রাথমিক, 20 জন প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি, 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি, আর 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটি জাতীয় সমবায় সমিতি গঠন হতে পারে। এগুলো ছিল ন্যূনতম। ন্যূনতম 10 জন, মানে 10-এর বেশিও হতে পারে। ন্যূনতম 10 জন, 10-এর বেশি হতে পারে, এখানে 20-এর বেশি হতে পারে। তোমরা একটু কমেন্টে জানো তো তোমাদের এইখানে কোনো সমস্যা আছে কিনা। এই যে আমি বুঝালাম যে সমবায় সমিতির ব্যাপার, এখানে কোনো সমস্যা আছে কিনা বলো তো একটু। আমার আগে সবাই উত্তর দিয়েছে, তাহলে তোমাদের সমস্যা কি থাকবে? তো তোমরা তো পড়ে এসেছো এগুলা। আচ্ছা, তাহলে যদি সমস্যা নেই আমি সামনের দিকে আগাতে থাকি। আমাদের বৈশিষ্ট্য গেল। সো আমরা এখন জানি সমবায় সমিতি কি, এর বৈশিষ্ট্য কি। সো এবার আমাদের জানতে হবে যে এর গঠন প্রণালী কি। সো এর গঠন প্রণালী অনেকটা সেম রকম। প্রথমে হচ্ছিল উদ্যোগ গ্রহণ। এবার বলো তো, একটি সমবায় সমিতি গঠন করতে গেলে অ্যাটলিস্ট কতজন ব্যক্তিকে লাগবে? কতজন ব্যক্তিকে মিলে একটি গঠন করতে হবে একটু বলো তো। অ্যাটলিস্ট কতজন ব্যক্তি হলে তুমি একটি উদ্যোগ গ্রহণ করতে পারবে? একটু উত্তর দিয়ে দাও। যদি তোমরা বলো, মানে যদি বলতে পারো, তাহলে তো বুঝলাম তোমরা ক্লাসটি ভালো মতন করেছো। আর আমার একটু ব্যাখ্যা করতে হবে আমাকে। একটু বলো অ্যাটলিস্ট কতজন প্রয়োজন হবে একটি সমবায় সমিতির উদ্যোগ গ্রহণ করার জন্য? একটু কমেন্টে জানিয়ে দাও। এই যে উত্তর দিয়ে দিয়েছে ইশরাক, রাসেল দিয়েছে, আরাফাত দিয়েছে, লাকি দিয়েছে, রাবেয়া দিয়েছে যে 20 জন। কারণ সমবায় সমিতির কমপক্ষে প্রয়োজন 20 জন ব্যক্তি। সো অ্যাটলিস্ট যদি 20 জন না হয় তাহলে আমি পারবো না। সো এর প্রথম বৈশিষ্ট্য হবে, মানে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে 20 জন মিলে উদ্যোগ নিবে। এরপরে এর বৈশিষ্ট্য হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার ক্ষেত্রে টোটাল 6 জন ব্যক্তি জন মিলে ব্যবস্থাপনা কমিটি। অর্থাৎ 20 জন মিলে তো আমি ব্যবসা শুরু করলাম, তাই না? এর মধ্যে থেকে আমাকে সব মিলায় 6 জনকে লাগবে, যে 6 জন মিলে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করবে, এবং তারাই করবে যে হ্যাঁ, এই কোম্পানি মানে সমবায় সমিতি পরিচালনা করতে গিয়ে আমরা ব্যবস্থাপনা হিসাবে থাকবো। এবং এইখানে তারা আরো কিছু কাজ করবে, সেটি হলো উপবিধি তৈরি করবে। এই উপবিধি হলো, আমরা যখন করেছি না যৌথ মূলধনী কোম্পানিতে হচ্ছিল স্মারকলিপি, ঠিক একইভাবে এই ক্ষেত্রে হবে উপবিধি হচ্ছিল এদের সনদ। অর্থাৎ উপবিধির উপর ভিত্তি করবে একটি সমবায় সমিতি কি বৈধ কি বৈধ না, বা এটির কতটুকু বৈধতা আছে, এবং এর সকল বৈশিষ্ট্য থাকবে এই উপবিধির উপরে। অর্থাৎ একটি সমবায় সমিতি চলবে তার উপবিধির উপরে, এবং এর সাথে সাথে তারা একটি সিলও গঠন করবে। তো এটি ছিল উদ্যোগ গ্রহণ পর্যায়। এরপরে আসবে হচ্ছিল নিবন্ধন। সব যখন করবে তখন এরা মিলে যাবে একটি আমাদের সরকারের কাছে যেই নির্দিষ্ট পক্ষ আছে, এখানে কে বলবে আমরা এরকম একটা সমবায় সমিতি গঠন করতে চাই। এই যে আমরা অ্যাটলিস্ট 20 জন আছি, আমরা ছিল 6 জন ব্যবস্থাপনা কমিটি, এই যে আমাদের উপবিধি, আমাদের সিল, আমরা নিবন্ধন করতে চাই। যদি নির্দিষ্ট বা যে পক্ষ থাকবে সরকারি পক্ষ তারা বলে না ঠিক আছে, সেই ক্ষেত্রে
এই কোম্পানিকে নিবন্ধন করে দিবে। আর যখন কোম্পানিকে নিবন্ধন করা হয়ে যাবে, সাথে সাথে কোম্পানি তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ শুরু করতে হবে। এবং এদের উদ্দেশ্য হলো যে সদস্য আছে, সদস্যদের, আচ্ছা তোমরা একটু বলো তো, আমি বলেছি মাত্র যে এর মূল উদ্দেশ্য কি, এই সমবায় সমিতির উদ্দেশ্য কি বলো তো? সমবায় সমিতির উদ্দেশ্য কি একটু বলো তো? কার্যক্রম তো করবে, বাট কিসের উদ্দেশ্যে কাজ শুরু করবে একটু বলো তো কমেন্টে। আচ্ছা, ইশাক আরাফাত মজার কথা বলেছে যে তার মোবাইলে এমবি ছিল না, আসলে এমবি ক্লাস করে বলে এমবি কিনতে গিয়েছে। এমবি কিনতে গিয়ে দেখে পাশে আর্মি কোনো মানুষকে মারছে, আমাদের কোয়ারেন্টাইন চলছে। সো আর্মিকে যেই দেখছে মারতেছে, তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ কিনে নিয়েছে। সো আর্মি বলছে আচ্ছা যাতে হ্যান্ড ওয়াশ কিনতে এসেছে, সো ওকে মারা লাগবে না। ভালো বুদ্ধি খাটিয়েছো ইশাক। আচ্ছা, একটু বলো তো মূল উদ্দেশ্য কি? আচ্ছা, এই যে বলছে আমাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য, বা লাকি বলছে বা ফয়জুন নাহার খানম বলছে আর্থিক অবস্থার উন্নয়ন, এবং লাকি বলছে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন। হ্যাঁ, এদের যেই সদস্য থাকে এরা সাধারণত কি সমপেশার হয়ে থাকে, সম অবস্থার বলতে পারি, সম অবস্থার হয়ে থাকে সদস্যরা, এবং তারা চায় তাদের যে অবস্থা আরো ভালো হোক। যদি খারাপ থাকে, খারাপ থাকলে ভালো হবে, আর যদি ভালো থাকে তাহলে ভালো থেকে আরো বেশি ভালো হবে। এই সম অবস্থা বা সমপেশার বা সমজাতীয় ব্যক্তিরা মিলে এই সমবায় সমিতি গঠন করে, এবং মূল উদ্দেশ্য হলো এদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, নট মুনাফা অর্জন, আর্থিক আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন বা আর্থিক অবস্থার উন্নয়ন, এই উদ্দেশ্যে কিন্তু গঠন হয়। সো কার্যারম্ভ করে, অর্থাৎ এই উদ্দেশ্য রেখে কাজ শুরু করে দেয়। এটি ছিল মূলত আমাদের সমবায় সমিতি, এবং এদের আরো অনেক অনেক মূলনীতি আছে। মূলনীতি কি? একতাই বল। এরা অলওয়েজ একত্রিত হয়ে কাজ করে, কারণ যেহেতু ওদের সব সমপেশার এবং এর উদ্দেশ্য হচ্ছিল আর্থিক অবস্থার উন্নয়ন, তারা একতা ভাবে একত্রিত হয়ে কাজ করে। এরপর এদের কি থাকে, এদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকে, পারস্পরিক বিশ্বাস থাকে, এইসব বিভিন্ন মূলনীতি থেকে তারা রেখে একত্রিত হয়ে তারা সবাই কাজ করে। এই ছিল আজকে আমাদের ক্লাসের পড়া, এবং যৌথ মূলধনী কোম্পানি এবং সমবায় সমিতি কোম্পানি সম্পর্কে আমরা জানলাম। আমরা গত ক্লাসে জেনেছিলাম এক মালিকানা, অংশীদারি এবং রাষ্ট্রীয় ব্যবসা কি, তার বৈশিষ্ট্য। এই ক্লাসটির লিংক আমি আবার এই যে কমেন্ট এখন দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু সরি, এই আমরা আগের ক্লাসে যে করেছি সেটা কিন্তু তিনটে বিষয় দেখেছি, এবং এই দুটি সংগঠন বাকি ছিল, যেই দুটি আমরা এই ক্লাসে করলাম। সো আশা করি কারো আর কোথাও সমস্যা নাই। তবুও তোমরা কমেন্টে, ক্লাস শেষে কমেন্টে জানিয়ে দাও কার কোথায় সমস্যা আছে। যদি না থাকে আমরা ক্লাসটি শেষ করতে পারবো। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি গুড লাক স্টেশনারিকে, কজ তাদের সার্বিক সহযোগিতা ছাড়া কিন্তু আমরা টেকনিক স্কুল আজকে তোমাদের সামনে এই লাইভ ক্লাস আনতে পারতাম না। তাদের সাহায্যের জন্য কিন্তু আমরা এটি পেরেছি। এবং তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কিছু বুঝেছো কিনা, নাকি সবকিছু ক্লিয়ার আছে। ক্লিয়ার থাকলে আমরা আজকে ক্লাসে শেষ করব, এবং বাসায় আজকে রাতে কিন্তু আমরা এগুলো প্র্যাকটিস করে ফেলবো। একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আজকের কোনো পড়া বা কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে কিনা। কজ ক্লাস যখন করছো ভালো মতন করবে, এবং ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। আমি কিন্তু এখান থেকে স্টুডেন্ট বের করবো যে সেরা শিক্ষার্থী কারা, তাদের নাম কিন্তু চলে যাবে টেনএমএস ক্লাসরুম যে গ্রুপটি আছে সেখানে, যে আজকের ক্লাসের শ্রেষ্ঠ শিক্ষার্থী কারা ছিল। আচ্ছা,
নীরব বলেছে সকলে তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরে তরে। হ্যাঁ, এটি একটি ওদের স্লোগান, তারা সকলে একমত হয় এবং একে অপরের সাথে মিলে এবং একে অপরের জন্য কাজ করবে। আচ্ছা, লাকি বলছে ক্লিয়ার, রাসেল বলছে আলহামদুলিল্লাহ বুঝেছি, রাবেয়া বলেছে অল ক্লিয়ার। আশা করি, শাকিল হাসান বলছে ক্লিয়ার, রাবেয়া বলেছে ক্লিয়ার, আরাফাত চৌধুরী বলছে ক্লিয়ার। সো আশা করি আজকে বুঝতে কারো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবে বা বিভিন্ন যে পোস্টার থাকে পোস্টারে আমাকে নক দিবে, আমি সবাইকে সব বুঝিয়ে দিব। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।